ব্যাঙ্ক নিফটিতে ওভারঅল মার্কেটে যদি দেখি, মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট আমরা দেখেছি, যদিও বা নিফটিতে একটা প্রফিট বুকিং এবং নিফটির যে স্টক, বিশেষ করে আইটি যে স্টকগুলো আছে, এই আইটি স্টকগুলোতে একটা প্রফিট বুকিং হওয়ার জন্য নিফটিতে একটা কারেকশন আমরা দেখেছি, এবং সেটা মোটামুটি 2-2.5-এর পরে ব্যাঙ্ক নিফটি যে লেভেলে কারেকশন এসেছিল, ব্যাঙ্ক নিফটি সেখান থেকে 300-350 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হয়ে ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছে, যেটা কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি আপনি দেখেন, এবং এনবিএফসি কোম্পানি, যে কোম্পানিগুলোর ফল কম হচ্ছিল, স্টক সিলেকশনের জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট, আমি এই মার্কেটে আপনাদের কয়েকদিন আগেও শেয়ার করেছিলাম যে সেক্টর, যে স্টক পড়ছে না, যদি বাউন্স আসে মার্কেটে, তো সেই সেক্টর, সেই স্টক এখান থেকে ভালো পারফর্ম করতে পারে, ভালো পারফরমেন্স দেখাতে পারে। সেরকমই ঝলক আজকের মার্কেটে আমরা দেখেছি। এছাড়াও দু একটা নিউজ নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব, যেটা হচ্ছে গতকাল আমি আপনাদের সঙ্গে একটা লম্বা ভিডিও বানিয়েছিলাম, যেখানে প্রায় 28 মিনিটের ভিডিও, পুরো ট্যারিফ নিয়ে, ইউএসের যে ট্যারিফ ওয়ার, যে ট্রেড ওয়ার যেটা চলছে, প্রকার ট্যারিফ নিয়ে যে ওয়ার চলছে বিভিন্ন কান্ট্রির সঙ্গে, ইউএসএ একা লড়ে চলেছে, বা অন্যান্য কান্ট্রি কেউ কেউ লড়াই করছে, বা কেউ কেউ বা লড়াই করছে তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে। তো টোটাল বিষয়টি আমি আপনাদের, পুরো ডিপ্লোম্যাটিক ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা গিয়ে আপনারা একবার চেক করতে পারেন, এবং সেখানে আমি সেক্টর নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেখানে সেক্টর ছিল আমার ফার্মা সেক্টর এবং আইটি সেক্টর। যে সেক্টরগুলোর এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেটে যে ট্যারিফ যেটা আছে, দ্যাট মিনস ইউএসএ যদি ট্যারিফ বাড়ায়, সেক্ষেত্রে আমাদের দেশের যে সেক্টরে এফেক্ট হতে পারে, তো সেই সেক্টরগুলোই কিন্তু আজকে পারফর্ম করেনি। অটো সেক্টর, তার মাঝখানে আবার কি একটা ঘটনা এসছে, যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো ছিল, তার উপরে ডোনাল্ড ট্রাম্প গতকাল টুইট এসে যে ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, তা যারা আমরা ইউএসএ ইম্পোর্ট করে যেগুলো, দ্যাট মিনস ট্যারিফ ওখানে বাড়াবে, যেটা অনুমান করা হচ্ছিল যে ফার্মা কোম্পানিগুলোতে বাড়াবে না, এবং ইন্ডিয়া একটা ফার্মা প্রোডাক্ট অনেক বেশি ইউএসএতে রপ্তানি করে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট যদি দেখেন, অটোমোবাইল এবং চিপ কোম্পানি যেগুলো আছে, চিপ যারা তৈরি করে, তো আমরা চিপ সাপ্লায়ার নই, সেক্ষেত্রে আমাদের মার্কেটে তার এফেক্ট নেই। এবং কয়েকদিন ধরে আমি শেয়ার করছিলাম যে আমাদের ব্যাঙ্কিং সেক্টরের উপরে কিন্তু এই ট্যারিফের কোনো এফেক্ট সেইভাবে নেই। তো আজকে আমরা দেখতে পেয়েছি মার্কেটে সবথেকে বেশি মুভমেন্ট কিন্তু ওই সেক্টরে হয়েছে। এবার যদি আপনি দেখেন যে মার্কেটে আমি কীভাবে মুভমেন্ট ক্যাপচার করবো, আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি যে ইন্টারডে বেসিসে যখন স্টক সিলেকশন করব, ইন্টারডে বেসিসে যখন ট্রেড করব, তো স্টক আমার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসবে। আমি আপনাদের দুটো ট্রেড শেয়ার করেছিলাম আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলেই, যে কিভাবে আমি কাজ করি। অনেকেই অবিশ্বাস্য লাগে যে কী করে ইন্টারডেতে স্টক সিলেকশন হয়, সেখানে 2%, 3%, 4% কীভাবে মুভমেন্ট হয়। আমি ডেলি বেসিসে একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং যদি চ্যানেলে আপনি ভিডিও দেখেন, লাস্ট 1-2 বছরের ভিডিও যদি আপনি দেখেন, বিভিন্ন সময় আমি লার্নিং ভিডিও আপনাদের সঙ্গে অনেকভাবে শেয়ার করার চেষ্টা করেছি। অনেক সময় আপনারা রেসপন্স করেছেন, অনেক সময় রেসপন্স এভাবে করেননি। সিরিজ তৈরি করার চেষ্টা করেছি, বাট আপনাদের যেটা আমি সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলি, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করুন, আপনারা কী চাইছেন সেটা বলুন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো একটা ক্লাসের মাধ্যমে যদি হয়, 2-4টে ক্লাস যদি 8-10 ঘন্টা আমার সঙ্গে কনভারসেশন থাকে, সুবিধা হয়, তার জন্য আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট ফিজের বিনিময়ে একটা ক্লাসের অ্যারেঞ্জ করেছি। এগুলো আমি আপনাদের সঙ্গে করতে থাকি। এবং বড় ভিডিও, ছোট ভিডিও যেগুলো দেখবেন, যদি কন্টেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন, আমি বেশি বড় ভিডিও করব না, শুধুমাত্র মার্কেট নিয়ে ডিসকাশন করব। যে এই নিউজগুলোর বেসিসে মর্নিং আমি শেয়ার করেছিলাম যে ফার্মা সেক্টর এবং অটোমোবাইল সেক্টরের উপরে একটা এফেক্ট পড়তে পারে, যেহেতু এদের ইউএসএ থেকে একটা নিউজ এসছে, বাজে নিউজ। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট নিউজ যদি দেখেন, সেটা হচ্ছে আদানির যে স্টক আছে, আদানির স্টকের উপরে ইউএসএ নতুন করে আবার তারা ইউএসএর, যে আমাদের দেশে যেমন সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যে শেয়ার মার্কেট যারা দেখাশোনা করেন, ইউএসএর যারা শেয়ার মার্কেট দেখাশোনা করেন, তো তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়েছেন যে আমরা আদানির যে কেসটা ছিল কদিন আগে, আমরা শুনেছিলাম ঘুষ দেওয়ার ব্যাপারে যেটা কথা হয়েছিল, এবং ওখানে বন্ড ইস্যু করে সেখান থেকে ফান্ড রেইজ করার যে কেস হয়েছিল, আমি সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং সেটা নিয়ে আবার নতুন করে কেস শুরু করবে। তো আমি গতকাল ভিডিওতে কিন্তু ডিটেলস আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেগুলো নিয়ে ডিটেলস যারা ভিডিও দেখেছেন তারা কোরিলেট করতে পারবেন। তো
সেটা কিন্তু আবার শুরু করেছে, যার জন্য আদানি স্টকে প্রথমে আমরা দেখেছিলাম একটা মার্কেট খুলেছিল সেন্টিমেন্ট নেগেটিভ নিয়ে এবং সেখান থেকে নিচের দিকে। বাট যদি আপনি টাইম দেখেন 9:30 নাগাদ আমি ব্যাঙ্ক নিফটি যখন 48,900 কাছে ট্রেড করছে তখনই শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ভালো লাগছে, উপরের দিকে লং সাইডে এখান থেকে ভালো লাগছে। এবং ব্যাঙ্ক নিফটি ওখান থেকে যদি দেখেন তাহলে 49,600 মানে প্রায় 600 পয়েন্ট মুভমেন্ট ইন্টারে বেসিসে, খুব ফাস্ট ইন্টারে বেসিসে কিন্তু মুভমেন্ট হয় আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে। কারেকশন হওয়ার পরে 300 পয়েন্ট 350 পয়েন্ট কারেকশন হয় এবং সেকেন্ড হাফে সেই রিকভারিটাও মার্কেট দিয়ে দেয়। দুর্দান্ত মুভমেন্ট। এবং যদি কেউ 1-2 লটেও কাজ করেন সেখান থেকে 5-10 হাজার টাকা মোটামুটি ব্যাঙ্ক নিফটিতে ইনকাম করা যেত আজকে। যারা করেছেন তা করেছেন। আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কোন লেভেলে শেয়ার করেছেন। স্টকের কথা যদি আপনি বলেন, স্টকে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলুন দেখে নিই একটুখানি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে। সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টটা কি শুধুমাত্র জাস্ট একটা দেখানোর জন্য মুভমেন্ট, নাকি এখান থেকে বড় কিছু হতে পারে, মার্কেটে রিভার্সাল হতে পারে? দেখুন, রিভার্সাল সাইন ওরকম কিছু এখনও পর্যন্ত আমার কাছে নেই। রিভার্সাল সাইন আমি এখনও পর্যন্ত সেরকম কিছু দেখছি না। বাট মার্কেটে এখান থেকে বাউন্স এক্সপেকটেশন একটা ছিল এবং নিচের লেভেলে যতক্ষণ পর্যন্ত 22,750 লেভেল ব্রেক না করছে, নিচের দিকে এলে বাইং সাইডে প্ল্যান করবো, কারণ মার্কেট ওভারসেল কন্ডিশনে চলে এসেছিলো। এবং দেখুন আরেকটা বিষয় যদি আপনি দেখেন, মার্কেটের এক্সপায়ারি আর বেশি দিন বাকি নেই, মোটামুটি 6-7 দিন মান্থলি এক্সপায়ারি। তো যেসব স্টকে প্রচণ্ডভাবে শর্ট করেছিল যারা, তো তারা যদি শর্ট পজিশন কভারও করে তো এখানে শর্ট কভারিং একটা মুভমেন্ট হয়। সেই শর্ট কভারিং মুভমেন্টে কিন্তু আজকে হয়েছে, নতুন করে বাইং সেরকম কিছু কিন্তু হয়নি। জাস্ট যেসব স্টকে বেশি ফল হয়েছিল, যেসব স্টকে নিচের দিকে ফল হচ্ছিল, সেসব স্টকে একটা ভালো বাইং এসছে এবং সেটা সেক্টর স্পেসিফিক এবং সেটা স্টক স্পেসিফিক। ফার্মা সেক্টর যদি দেখেন, ফার্মা সেক্টর আজ ফল হয়েছে, 2-1টা সেক্টরের পজিটিভ সাইডে মুভমেন্ট, বাট সেটা খুবই সামান্য। ম্যাক্সিমাম যদি যে ফার্মা সেক্টরের কোম্পানিগুলো ইউএসএতে বেশি প্রোডাক্ট রপ্তানি করে তাদের বেশি ফল হয়েছে, যেমন অরো ফার্মা, সিপলা, এইসব যে স্টকগুলো আছে স্টকগুলোতে কিন্তু বেশি ফল হয়েছে এবং ইন্টার বেজিতে 5% 6% পর্যন্ত ফল হয়েছিল। হয়তো ক্লোজিং হয়েছে একটু কম, মানে হয়তো 3% 4% আগে ক্লোজ হয়েছে। বাট ফার্মা সেক্টর, আইটি সেক্টর, নিফটি কেন বাড়তে পারেনি? বিকজ অফ আইটি সেক্টর। আইটি সেক্টর যদি দেখেন তাহলে আইটি সেক্টরে কিন্তু একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, যার জন্য নিফটির মুভমেন্ট হয়নি। নিফটি একটা সময় এখান থেকে ভালো মুভমেন্ট দিয়েছিল, নিফটি 23,100 লেভেলকে, এখান থেকে 23,000 লেভেলকে ব্রেক করে, বাট উপরের দিকে 23,100 রেজিস্ট্যান্স লেভেল। দেখুন 23,100 লেভেল ব্রেক করলে উপরের দিকে নিফটি ছোটোখাটো মুভমেন্ট 23,200-250 পর্যন্ত দেখাতে পারে, 200, 230, 250। এই লেভেল যদি নিফটি ব্রেক করে 23,250 থেকে 270 লেভেল যদি ব্রেক করে, দেন উপরের দিকে নতুন র্যালি দেখতে পারি। আদারওয়াইজ কিন্তু এটা র্যালি বলে কিছু নয়, জাস্ট ট্রেডিং পারপাস। আপনি ট্রেডিং অপরচুনিটি নিতে পারেন, এগুলোকে খুব ভালো ট্রেডিং অপরচুনিটি মার্কেট দেখিয়েছে। এবং ট্রেডিং মানে কি, ট্রেডিংয়ে দেখুন একটা বিষয় আছে, ট্রেডিং করতে গেলে আপনাকে ম্যাক্সিমাম টাইম ওয়েট করতে হয় মার্কেটে, যে যখন অপরচুনিটি আসবে তখন আপনাকে ট্রেড প্ল্যান করতে। দেখুন গতকালের লেভেল তো আমি আপনাদের সঙ্গে এইভাবেই ছিল এবং সেভাবেই শেয়ার করলাম, যে লেভেলগুলো আমি গতকাল শেয়ার করেছিলাম। মার্কেট যদি এই লেভেলের নিচে আসে, দ্যাট মিনস 22,880 নিচে যদি মার্কেট আসে, তবে সেল সাইডে প্ল্যান করব। বাট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট দেখুন ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে রিভার্স। আমি আপনাদের সঙ্গে ডেলি বেসিসেই প্রায় শেয়ার করি যে প্রথম ক্যান্ডেলে কিন্তু মার্কেট বলে দেয় মর্নিং শোজ দ্য ডে, একটা কথা আছে যে সকালবেলাতেই বোঝা যায় যে আজকের দিনটা কেমন হতে চলেছে। তো সেই রকমই ব্যাপার, যদি মর্নিংয়ে আপনি দেখেন তো মর্নিংয়ে কিন্তু এখানে মার্কেট প্রথমেই দেখুন নিফটিতে একটা রিভার্সাল ইন্টারডে 5 মিনিটের চার্টে, দেখুন ওয়েট করুন যখন এই ধরনের রিভার্সাল আসবে সেল সাইডে প্ল্যান করার আগে। তারপর 2-3 মিনিট 2-3টা ক্যান্ডেল যদি দেখেন, অবজার্ভ করেন, দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল এবং এখানে কন্টিনিউ উপরের দিকে টপ 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 করে উপরের দিকে মুভমেন্ট, ঠিক আছে। এবং দেখুন এখানে উপরের দিকে 23,000 এবং 23,040 লেভেলকে ব্রেক করে নিচে এসে ফার্দার উপরের দিকে বাইং গেছে, ডে হাইকে ব্রেক করতে পারেনি। দ্যাট মিনস যেখানে হাই করেছিল এখানে সে হাইকে ব্রেক করতে পারে, দ্যাট মিনস মার্কেট উপরের লেভেলে রেজিস্ট্যান্স ফেস করছে নিফটির ক্ষেত্রে, এবং এখানে আইটি সেক্টর পারফর্ম করেনি, ঠিক আছে। আর যেটা দেখাবো বলছিলাম আপনাদের সঙ্গে, আপনারা অনেকেই যারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হননি তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এখানে ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট থাকলে আমি শেয়ার করি, নিউজ ইভেন্ট, ভিডিও বানানোর পরে কোনো লেভেল চেঞ্জ থাকলে, গতকাল যেমন আমি শেয়ার করেছিলাম যে আর একবার করে শেয়ার করেছিলাম যে গতকাল লেভেলগুলোকে ফলো করুন মার্কেটে। এফআইআই বাইং যেটা ছিল, অনেকে বলছে এফআইআই বাইং করেছে ক্যাশ মার্কেটে, বাট এফআইআই ক্যাশ মার্কেটে বাইং করেনি। ওটা একটা বড় একটা স্টকের যেটা ভারতী এয়ারটেলের একটা বড় ট্রানজ্যাকশান ছিল, ঠিক আছে। সেটা আমি শেয়ার করেছিলাম যে ভারতী এয়ারটেলের
একটা ব্লক ডিল ছিল, যেখানে এফআইআই বাইং দেখানো হয়েছে, বাট ওটা কিন্তু অ্যাকচুয়াল বাইং ছিল না। এফআইআই বাইং কালকে দেখিয়েছিল যে এফআইআই একটা বিশাল বাইং করেছে 4,786 কোটি টাকা। বাট এখানে ভারতী এয়ারটেলেরই বাইং ছিল। ভারতী এয়ারটেলের যদি বাইং দেখেন তাহলে 8,000-এর উপরে বাইং, দ্যাট মিনস নেট বেসিসে 3,400 কোটি টাকা সেলার ছিল ক্যাশ মার্কেটে। বাট যদি আপনি দেখেন ইন্ডেক্স ফিউচারে অনলি 303 কোটি টাকার সেল। এবং যদি আপনি এফআইআই ডেটা ঠিকঠাক অ্যানালিসিস করতে জানেন তাহলে বুঝতে পারবেন যে গতকালই তারা মিড ক্যাপ স্টকে, মিড ক্যাপ ইন্ডেক্সে ফিউচারে বাই করে গেছিলো, যার ফলে আজকে মার্কেটে কিন্তু এরকম মুভমেন্ট হয়েছে। এবং এই ডেটা মোটামুটি পাবলিশ হতে হতে 7:30 8টা বেজে যায়। আজকে মার্কেটের যা সিনারিও তাতে এফআইআই বাইং ক্যাশ মার্কেটে তো হয়নি, কারণ এফআইআই বাইং আর ক্যাশ মার্কেটে 1,800 কোটি টাকার সেলিংয়ে হয়েছে যে ডেটা এসছে। বাট ফিউচার মার্কেট যদি আপনি দেখেন ইন্ডেক্স ফিউচারে, তো ছোটোখাটো বাইং না এলেও বিশাল বড় সেলিং তো আজকে আসবে না। আর যেহেতু মাসের শেষের দিকে এফআইআই যদি সেল করে থাকে ইন্ডেক্স ফিউচারে, তাহলে একদম তলানিতে আছে, মানে সেলিং একটা লেভেল থাকে যে মানে যার পরে আর এফআইআই সেল করতে পারে না, তার কাছাকাছি চলে এসছে। তো আমি শেয়ার করেছিলাম যে 13%, 15% আসছে, আবার সেখান থেকে 20%, আবার 20% যখন যাচ্ছে, দ্যাট মিনস কিছুটা বাইং হচ্ছে আবার নিচে চলে আসছে, এভাবে চলছে। তো ট্রেডিং করতে গেলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এলাম, দেখলাম, জয় করলাম, এই ব্যাপারটা তো ট্রেডিং নয়। যদি আপনি সেটা করেন দ্যাট মিনস আপনি গ্যাম্বলিং করছেন, আর গ্যাম্বলিংয়ে ম্যাক্সিমাম লোকের চান্স থাকে হারার, তো আপনি হেরেই যাবেন, টাকা চলে যাবে, দুদিন পর মোটিভেশনটা চলে যাবে, দুদিন পর স্টক মার্কেট জুয়া বলে আপনি সবাইকে আরও 10জনকে বলবেন স্টক মার্কেট জুয়া। এটাই মেনলি সবাই হয়, এবং এটা 95% লোকজন স্টক মার্কেটে এই কাজটাই করে থাকেন। এটা ভুল কিছু নয় অনেকেই। তো দেখুন মার্কেটে আমি যেমন বলি আপনাদের সঙ্গে, টাইমটা দেখুন, এটা আমার স্টুডেন্ট গ্রুপ যেটা আমি বলি আপনাদের সঙ্গে। তো আপনারা চাইলে জয়েন হতে পারেন। যদি আপনি মোটামুটি মার্কেটে 6 মাস কাজ করেন, 1 বছর কাজ করছেন, প্রফিটেবল হচ্ছেন না, স্টক চুজ করতে পারছেন না, কিছু সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স বা অ্যালায়েন্স ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন, ট্রেডিং করেন, দ্যাট ওই গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। এবং মোটামুটি আমি ওখানে সেট আপ থাকলে বা বিভিন্ন স্টকের ভিউ লেভেল বা ইন্টারডে বেসিসে বিভিন্ন লেভেল শেয়ার করি। ডাইরেক্ট কিন্তু ট্রেড থাকে না, বাই সেল রিকমেন্ডেশন কিছু থাকে না, জাস্ট আমি শেয়ার করি যে আমি যেটা করছি সেটা কেমন। কোনো অ্যাসিওরেন্স নেই যেখানে আপনি জয়েন করার পরে আপনার এখান থেকে প্রফিট হবেই। তো আপনি যদি ট্রেডিং না জানেন আপনি পারবেন না। যেমন দেখুন এখানে 9:27, এর আগে থেকে আমি ট্রেড স্টার্ট, আমি আপনাদেরকে বলি যে আমি 9:20 পাঞ্চ করি, অর্ডার পাঞ্চ করি, 9:25 অর্ডার পাঞ্চ করি। দেখুন 9:27 যে স্টক আমার কাছে এসছে, সেই স্টক অলরেডি তখন 1.5% চলে গেছে। গোদরেজ প্রপার্টি, ব্যাঙ্ক নিফটি 9:28 সময় শেয়ার করেছিলাম যে 48,900 উপরে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে এখান থেকে লং সাইডে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমি যদি চার্টে চলে যাই, চার্টে গিয়ে যদি আমি দেখি, সিম্পল আমি চার্টে যাবো, এখান থেকে চার্টে গিয়ে আমি ব্যাঙ্ক নিফটি চার্টটিকেই দেখবো। দেখুন ব্যাঙ্ক নিফটি যদি দেখি 9:28 মোটামুটি ধরুন এই জায়গাতে, 9:25, এই 9টা এই জায়গায় 40, তখন 100 পয়েন্ট উপরে গেছে, 4900 উপরে জাস্ট ক্লোজ দিয়েছে। ক্লোজিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি দেখেন, এখান থেকে মোটামুটি 400 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, দ্যাট মিনস 500 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। আজকের হাই 49,600, 500 পয়েন্টে 300 পয়েন্ট, 200 পয়েন্ট, 300 পয়েন্ট যদি ক্যাপচার করতে পারেন ইজিলি, সেখান থেকে 60-70 পয়েন্ট, 80 পয়েন্ট, 90 পয়েন্ট তো পাওয়াই যায় ব্যাঙ্ক নিফটিতে। এক লটে যদি কেউ বাই করেন 30টার লট, 3,000-4,000 টাকা মিনিমাম, তো কিন্তু কাজ করা যায়। দেখুন এখান থেকে নিচে ফল এসছে তো ছেড়ে দিন বাকি দিন। তো আমি আপনাদেরকে বলি যে মর্নিংয়ে আমি ম্যাক্সিমাম ট্রেড 70%, 80% ট্রেড আমি মর্নিংয়ে সেরে ফেলি ফার্স্ট 1 আওয়ারের মধ্যে, 1-1.5 ঘন্টার মধ্যে। অপরচুনিটি থাকলে মার্কেটে আবার দেখি, মার্কেট মোটামুটি অবজার্ভ করি, বাট মেন ট্রেড সেট আপ থাকে আমার মর্নিংয়ে অথবা শেষের দিকে, মাঝখানে বিশাল কিছু আমার কিছু থাকে না। তো আমি সেটার জন্যই আপনাদেরকে আজকে আমি শেয়ার করেছিলাম। 1 মিনিট জাস্ট, সেটার জন্যই আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে মার্কেটে কিন্তু এখান থেকে এইভাবে আমি স্টক সিলেকশন করি, এইভাবে স্টক আসে। তো আজকে আপনাদেরকে আরেকটুখানি দেখাই। দেখুন আজকে যদি আমি আরেকটুখানি জিনিস আপনাদেরকে দেখাই, যে মার্কেটে যে স্টকগুলো আজকে চলেছে যদি আপনি দেখেন, দেখুন আর গোদরেজ প্রপার্টির কথা যদি বলি, গোদরেজ প্রপার্টি দেখুন 9:28 সময় কোন জায়গায় ছিল, এই জায়গাতে ছিল, অলরেডি বেড়ে গেছে 2000 লেভেলের উপরে, শেয়ার করেছিলাম 2000 লেভেলের উপরে। তো এখান থেকে দেখুন স্টক কতদূর গেছে ইন্টারডে বেসিসে, কোনো হোল্ডিং কিছু নয়, কোনো রিকমেন্ডেশন কিছু নয়, যাই স্টক আসবে ইন্টারডে বেসিসে ধরবো, ইন্টারডে বেসিসে ছেড়ে বেরিয়ে যাবো। যতটা ইজি আপনি ভাবছেন অতটা ইজি নয়, কারণ আমি মাল্টিপল ইয়ার এখানে দিয়েছি।
6-7 বছর ধরে আমি এই সেম স্ট্র্যাটেজির উপরে কাজ করছি। মার্কেটে আমি আছি মোর দ্যান 10 ইয়ার্স। 10 বছরের বেশি মার্কেটে দিয়েছি এবং এই সেটআপ আমি 6-7 বছর ধরে দেখছি। 70-80% মোর দ্যান 70-80% টাইম কিন্তু কাজ করে। স্টপ লস গেলে 1000 যাবে, 1500 যাবে। আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে 500 যাবে। আপনি যদি শেখেন, বোঝেন, যখন আসবে আজকে যেমন গোদরেজ সিপিতে 8,000 রুপিস, অনলি 10,000 ইনভেস্ট করে। এটা পসিবল, এটা সম্ভব। স্টকের ক্ষেত্রে 12,000 টাকা ইনভেস্ট করলে 8,000, 7,000, 8,000 টাকা করা যায়। বাট আমি গ্যাম্বলিং আবারও বলছি, আপনি যদি না জানেন, প্রপার যদি না শেখেন, আপনি কিন্তু পারবেন না। এই ধরনের স্টক দেখুন, আজকে দেখুন এখানে বেল প্রথম ক্যান্ডেল গ্রিন, উপরের দিকে মুভমেন্ট, কম মুভমেন্ট নয়। আপনি যদি দেখেন প্রথম ক্যান্ডেল গ্রিন বলছি, দেখুন প্রথম ক্যান্ডেল গ্রিন, দেখুন এখান থেকে ছেড়ে দিন আপনি ইন্টারে বেসিসে। প্রথম কটা বাজে? 9:50, 10টার মধ্যে এখান থেকে 3-4% মুভমেন্ট হয়ে গেছে। যদি প্রথম থেকে দেখেন, একদম নিচে থেকে দেখেন, 10টার মধ্যে স্টকে 4%, 5% মুভমেন্ট হয়ে গেছে। জিও ফিনান্স দেখুন, এখান থেকে যদি আপনি স্টক দেখেন, ভিডিও বানাতে বসলে ভিডিও বড় হয়ে যায়, কারণ আমি শেখাতে চাই আপনাদেরকে। রোজ রোজ হয়তো শেখানোর এনার্জি থাকবে না, যখন আছে তখন শেখাই, যখন বলি। 2%, 3%, ঠিক আছে। তো যে টপ গেনার আজকে স্টকগুলো দেখুন, বিএসসি টপ গেনার স্টক আজকে। তো এই স্টক সকালবেলাতে কী পারফর্ম করেছে? মর্নিং শোজ দ্য ডে বলেছি, প্রথম ক্যান্ডেল দেখুন, দেখুন প্রথম যদি দেখেন 9:55 থেকে 10টার মধ্যে স্টকে 7% মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো সারাদিনে আমার কাজ করে কী লাভ? মনোপুরম দেখুন কীভাবে মুভমেন্ট। আরবিএল ব্যাগ দেখুন, প্রথম 5 মিনিট গ্রিন ক্যান্ডেল, দেন দেখুন এখান থেকে কী মুভমেন্ট দিয়েছে, দেখুন প্রথম 10টার মধ্যেই 5% মুভমেন্ট। ইন্টারডে বেসিসে 5% মুভমেন্ট মানে নিফটিতে যদি 5% মুভমেন্ট হয়, সেটা 1200 পয়েন্টের মুভমেন্ট, 1100 পয়েন্টের মুভমেন্ট, 1100 পয়েন্টের মুভমেন্ট নিফটি, 22,000-এর নিফটি, 23,000 পয়েন্টের নিফটি, আরও বেশি মুভমেন্ট। ভাবতে শিখুন একবার। স্টক মার্কেটে যখন আপনি কাজ করছেন, তখন নাম্বারে নয়, পার্সেন্টেজে ভাবুন, অলওয়েজ পার্সেন্টেজে ভাবুন। ছোটো স্টক বড় স্টক এখানে কোনো কাজে হয় না। ক্লিয়ার? HFCL মুভমেন্ট দেখুন 4-5%, অ্যাঞ্জেল ওয়ান মুভমেন্ট দেখুন, এখান থেকে কেইআই দেখুন, এগুলো সব হচ্ছে টপ গেনারের লিস্টে। আজকে এফএনও স্টক, প্রত্যেকটা এফএনওতে কাজ হয়। জোম্যাটো, ঠিক আছে। ভোল্টাস দেখুন, এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভোল্টাস, ঠিক আছে। এখান থেকে কেমন ধরনের চলেছে ভোল্টাস যদি দেখেন, দেখুন লোয়ার লেভেল থেকে এখান থেকে প্রায় 5%, 4.83%। ক্লিয়ার? এইভাবে স্টক সিলেকশন হয়। ইন্টারডে বেসিসে স্টক আসবে আপনার কাছে, চলে আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। স্টক আপনি নিজেই চুজ করতে পারবেন। তো চলুন, অনেক বকে ফেলেছি আজকে, অনেক কিছু বললাম। নিউজ যে 3টে মাথায় রাখবেন, যে 2-3টে নিউজের বেসিসে আজকে মার্কেটে এসেছিলো মর্নিং আওয়ার্সে। এবং ট্যারিফ যে ওয়ার যেটা চলছে, কোনো দেশ ওয়ার করছে, কোনো দেশ সমঝোতা করার চেষ্টা চলছে, এটা চলবে। আর মার্কেট যে কন্ডিশনে রয়েছে, এই কন্ডিশন থেকে মার্কেটে কিন্তু ওভারসোল জোন থেকে মার্কেটে বাউন্স আসছে। এটা বিশাল বড় রিভার্সাল হয়নি, এখনও দেখায়নি। রিভার্সাল এলে আমি আপনাদের সঙ্গে ডেলি শেয়ার করি ভিডিও, সেখানে শেয়ার করব। ইউএস অয়েলের ক্ষেত্রে আমি লেভেল আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিচ্ছি একটুখানি। দেখুন নিফটি 50 এখান থেকে যে লেভেলে আছে, বিশাল বড় পজিটিভ সাইডে তো নেই, বাট এখান থেকে কিন্তু বাউন্স এসছে। ওয়েট করবো, আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে। 23,000 লেভেল নিফটি সব থেকে বেশি রেজিস্ট্যান্স লেভেল। যদি পুট রাইটার দেখেন, এই কল রাইটার দেখেন, কল রাইটার সব থেকে বেশি বসে আছে এখন। কল রাইটার অপশানের ক্ষেত্রে যদি দেখেন, সব থেকে বেশি বসে আছে এখন এই 23,000 লেভেল। যদি 23,000 লেভেলকে ব্রেক করে আগামীকাল মার্কেটের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে এবং ফাইনালি 23,040কে ব্রেক করে, আগামীকাল মার্কেট এখান থেকে উড়বে। কন্ডিশন কি? যদি 23,040 লেভেলকে ব্রেক করে মার্কেট, 23,100 থেকে 125 এবং 100 থেকে 125 ব্রেক করলে এখন 23,150 থেকে 150 পর্যন্ত মুভমেন্ট আপনি পেতে পারেন। 150-200 পর্যন্ত কিছু মানে শর্ট কভারিং খুব খতরনাক হতে পারে। কারণ শর্ট কভার মানে কি, যা এখান থেকে সবাই পালাবে হচ্ছে বাঁচার জন্য, যদি মুভমেন্টটা এরকম হয়। তো শর্ট কভারিং তখনই পসিবল যদি 23,025-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ফার্স্ট সংকেত। আগামীকাল ইন্টারে বেসিসে নিচের দিকে মুভমেন্ট তখনই দেখবো যদি মার্কেট আজকের যে লো ছিল, সুইং লো, এটা মানে আজকের লো তো এখানে অনেকটা নিচে 22,800, 22,800-তে কতবার মার্কেট সাপোর্ট নিচ্ছে। তো সাবধান থাকবেন, এই 22,800 থেকে 750-এর লেভেল, এটা কিন্তু কন্টিনিউ 3 দিন ধরেও আমরা দেখলাম, প্রিভিয়াস টাইমেও দেখেছি। দেখুন এই দিন আর আজকে, এই 3 দিনে ধরে যে 22,800 থেকে 750-এর লেভেল, এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, দেন মার্কেট কিন্তু এখান থেকে
সিধা 22,500, এটা প্রত্যেক দিনে আমি আপনাকে শেয়ার করছি। আদারওয়াইজ মার্কেট নিচে এলে লং সাইডে দেখবো ছোট স্টপ লস বেসিস। এই মার্কেট ট্রেড করতে গেলে আপনাকে ছোট ছোট ট্রেড প্ল্যান করে বেরোতে হবে। ক্লিয়ার? নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটি দেখলাম, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতে তো ঠিকঠাকই লাগছে, ব্যাঙ্ক নিফটি কোনো অসুবিধা নেই, যদিও ব্যাঙ্ক নিফটি এখন এক্সপায়ারি আরও 5-7 দিন বাকি আছে এখনও। তো ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান কী থাকবে আগামীকাল এই ধরনের যখন মুভমেন্ট হয় বাজারে, সেক্ষেত্রে দেখুন লাস্ট 45 মিনিট বা লাস্ট 1 ঘন্টা যে মুভমেন্টটা হয়, ঠিক আছে, লাস্ট 1 ঘন্টার যে মুভমেন্ট হয় মোটামুটি 2:30 থেকে 3:30, ওই মুভমেন্টটাকে অবজার্ভ করুন, নিফটি হোক বা ব্যাঙ্ক নিফটি হোক। দেখুন লাস্ট কদিন ধরে আমরা কী দেখছিলাম, মার্কেটে কিন্তু শেষের দিকে, দেখুন মার্কেটের শেষের দিকে একটা মুভমেন্ট হচ্ছে, মার্কেটের শেষের দিকে দেখুন মুভমেন্ট হচ্ছে, পরের দিন নিচে ওপেন হচ্ছে আবার উপরে যাচ্ছে, পরের দিন নিচে ওপেন হচ্ছে আবার উপরে যাচ্ছে। তার মানে শেষের যে মুভমেন্ট সেটা পরের দিন কিন্তু এফেক্ট হয়। আজকে অতটা কিন্তু উপরের দিকে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দেয়নি, গতকাল যেমন ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছিল, আজকে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দেয়নি, বাট এটা নিউট্রাল, নিফটিতে নিউট্রাল ভিউ। ব্যাঙ্ক নিফটি ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি ঠিকঠাক লাগছে এখান থেকে। যদি আগামীকাল 640 থেকে 640 লেভেলে ধরে রাখুন, 650 লেভেল যদি ব্রেক করে আগামীকাল ব্যাঙ্ক নিফটি, তাহলে লং সাইডে প্ল্যান হবে এখান থেকে মোটামুটি ইনিশিয়ালি 150-200 পয়েন্টের জন্য প্ল্যান করতে হবে। মোটামুটি আমি প্ল্যান করব 49,850, ঠিক আছে, 49,950 থেকে 50,000, ক্লিয়ার? এই লেভেলের উপরে যদি প্ল্যান হয়, প্রথমে তো 49,850 এবং তারপরে উপরের দিকে মুভমেন্ট এলে ভালো দেখব। নিচের দিকে ব্যাঙ্ক নিফটি বড় সড়ো এখন তো কারেকশান দেখছি না, কিন্তু যদি বলা যায় না কখন কি নিউজ আসবে, কখন কি ইভেন্ট হবে, কার মাথায় কী চাপবে, আমাদের কাছে তো নেই। তো সেক্ষেত্রে প্ল্যান তো করে রাখতে হবে। যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি দেখি 49,200, 250 নিচে, 250, 49,250, 49,250 নিচে যদি ব্যাঙ্ক নিফটি, 49,250 নিচে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে আসে, ছোটোখাটো সেল সাইডে প্ল্যান করলে কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটি 49,000, ঠিক আছে, এবং 48,900 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এই লেভেল আবার সাপোর্ট লেভেল, ঠিক আছে, এই লেভেল 48,900 থেকে 48,900 থেকে এখানে আরও 200 পয়েন্ট নিচের যে রেঞ্জ, এটা সাপোর্ট লেভেল থাকবে, বড় কোনো ট্রেড প্ল্যান এখানে আবার নেই। এই লেভেল ব্রেক করলে নিফটি যদি 40, নিফটি লেভেল হচ্ছে 22,750 আর ব্যাঙ্ক নিফটি লেভেল হচ্ছে 48,750। যদি ব্রেক করে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 48,500, 48,200 পর্যন্ত দেখাতে পারে। তো এটা আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে। আমি লং করেছি মানে আমি যেটা বলি সেটাই হবে মার্কেটে, এরকম কিন্তু কিছু নয়। মিড ক্যাপ সিলেক্ট আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং মিড ক্যাপে যেহেতু বেশি ফল হয়েছিল, যখন রিকভারি আসছে মিড ক্যাপে কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি, ঠিক আছে। তো মিড ক্যাপের উপরেও নজর রাখুন এখান থেকে। যদি মিড ক্যাপ সিলেক্ট যদি দেখেন যে স্টকগুলো, যে ব্রডার মার্কেটের স্টক ম্যাক্সিমাম সব মিড ক্যাপ স্টকের উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টের রিফ্লেক্ট হয়। যেমন পিএফসি স্টকটার উপর নজর রাখা যেতে পারে, পিএফসি মিড ক্যাপ চললে পিএফসি ভালো চলে, ঠিক আছে। তোদের সঙ্গে একটা রিলেশন আছে। যদি ডেলি চার্টে দেখি, ডেলি চার্টেও কিন্তু এখান থেকে ভালো লাগছে। তো মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে যদি 22,300 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 450-500 পর্যন্ত এই পুল ব্যাক আসতে পারে, দেন আগামী দিনে দেখা যাবে, ঠিক আছে। ক্রুডের কথা যদি বলি, দেখুন ক্রুডে অনেক কিছু হালচাল চলছে, তার থেকেও বেশি ন্যাচারাল গ্যাসে তো আনাফ শনাফ, দুদিনে প্রায় 10-15% বেশি মুভমেন্ট হয়ে গেছে। আর এখান থেকে যদি আমি ইউএস ডলার এই ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েলের এখান থেকে উপরের দিকে আমি এটা ডলারে দেখাচ্ছি। দেখুন এখান থেকে দেখুন উপরের দিকে আমার লেভেল থাকবে ক্রুড অয়েলের ক্ষেত্রে, বাইং সাইডে প্ল্যান করতে হবে নিচে এলে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত এখানে 6240 বা 6200 লেভেল ব্রেক না করছে। বাই দ্য ডিপি থাকবে এই লেভেলের নিচে পুরো উইক, ঠিক আছে, এই লেভেলটা ক্লিয়ার। বাকি লেভেল আমি এখান থেকে রিড করলাম, এই লেভেল পর্যন্ত, এই লেভেলটা এখানে বাই অন ডিপ থাকবে। আর ক্রুডের উপরের দিকে মুভমেন্ট তখনই হবে যদি এখান থেকে 64,000 লেভেলকে ডিসাইসিভলি ব্রেক করে উপরে যদি একটা ক্লোজ দেয়, দেন উপরের দিকে মুভমেন্ট হলে ক্রুডের এখানে একটা ভালো মুভমেন্ট সেখানে দেখাতে পারে এবং যেখানে ক্রুড 7,000 পর্যন্ত দেখাতে পারে। বাট ওয়েট অ্যান্ড ওয়াচ, ছোটো ছোটো ট্রেড প্ল্যান করুন যতক্ষণ না বড় লেভেল ব্রেক না করছে। ভিডিও এখানে শেষ করছি। কমেন্ট করুন, আপনারা কমেন্ট করুন ভিডিও কেমন লাগছে। ভিডিওতে আপনার যদি কিছু বলার থাকে আপনার মতামত আপনি জানান, কিছু তো বলুন। আপনাদের কি মনে হচ্ছে মার্কেট এখানে কি বাউন্স নাকি মার্কেট, আপনারা তো ম্যাক্সিমাম সবাই বলছে যে মার্কেটে এবছর উঠবে না, মার্কেটে এবছর কি জানুন, ট্রেডিং অপরচুনিটি আপনি খুঁজুন। যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আমি বলে দিয়েছি ইনভেস্টমেন্ট করলে ছোটো ছোটো করে ইনভেস্টমেন্ট করতে পারেন।
আর ইনভেস্টমেন্ট করার জন্য হাতি ঘোড়া পড়াশোনা কিছু দরকার নেই। ভালো ভালো কোম্পানি 30% 40% ফল করে গেছে, স্টকগুলো অল টাইম হাই যাবে, 1-2 বছর 3 বছর ম্যাক্স টু ম্যাক্স লাগবে। তো সেক্ষেত্রে আপনি সেখানে যখন যাবে স্টক ডাবল হয়ে যাবে। কোনো স্টক যখন 50% পড়ে, ধরুন 100 টাকার স্টক যদি 50% পড়ে গিয়ে 50 রুপিস হয়ে যায়, স্টক যখন 50 থেকে আবার 100 যাবে, অল টাইম হাই যাবে, তখন আপনার টাকা ডাবল হয়ে যাবে। ক্লিয়ার? তো সেই সিস্টেমে ইনভেস্টমেন্ট হয়। ভালো ভালো কোম্পানি দেখুন, আপনার আশেপাশে যেসব কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে ইউজ করেন, কনজিউমেবল যেসব প্রোডাক্ট আছে, আমি বারবার বলি আপনাদের সঙ্গে বলছি, স্টকগুলো অনেকটা ফল হয়েছে, সেই স্টকগুলোতে দেখে দেখে আপনি ইনভেস্ট করতে পারেন। হাতি ঘোড়া কিচ্ছু দরকার নাই। আর যদি নিউ থিম নতুন কিছু ভাবেন, সেক্ষেত্রেও নতুন নতুন কিছু ভাবুন। এআই নিয়ে যদি মনে হয় কিছু হবে আগামী দিনে, তো সেক্ষেত্রেও করতে পারেন। যদি মনে হয় ওয়াটার রিসোর্স নিয়ে কিছু হবে, কারণ এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন একটু দেখবেন যে একদম প্রপার কলকাতা, আমি যেমন কলকাতায় থাকি, তো প্রপার কলকাতা বাদ দিয়ে যদি আশেপাশে একটু সারাউন্ডিংয়ে যান, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু একটা প্রজেক্ট এসছে, যেখানে রিসাইক্লিংয়ের যে যাতে ওয়াটার ওয়েস্ট না হয়, রিসাইক্লিং করে আর নতুন করে ওয়াটারটাকে আবার পাইপলাইনের মাধ্যমে সেটাকে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। তো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত যেসব কোম্পানি আছে, সেসব কোম্পানি দেখবেন এই কারেকশানে অনেকটা ফল হয়ে গেছে। ঠিক আছে? তো সেই কোম্পানিগুলোর উপরে ফোকাস করুন। সেগুলো কিন্তু আগামী দিনে ভালো প্রফিট হতে পারে। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে। আপনাদের কাছে ভিডিও বড় হওয়ার জন্য দেখুন, ভিডিও বানাতে বসলে এত কিছু সেটআপ নিয়ে বসতে হয়। যবে থেকে আমি এই ফেস দেওয়া স্টার্ট করেছি, তো বানাতে বানাতে গল্প করতে করতে মনে হয় যেন সামনে আপনাদের সঙ্গে কথা বলছি। যারা কমেন্ট করেন, আমার মনে হয় যেন আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এর জন্য ভিডিও মনে হয় যে আপনারা আর কি ভাবতে পারেন, আপনাদের সঙ্গে আর কি আলোচনা করা যেতে পারে, তো সেই আলোচনাগুলোই করি। তো আপনারা যদি কমেন্ট করেন, তাহলে বুঝবো যে একটা আলোচনা চলছে। আর আপনার যদি মনে হয় না ভিডিও অনেক বড়, দেখা সম্ভব নয়, তাহলে আগামী দিনে চেষ্টা করব, স্ট্রিক্টলি চেষ্টা করব যে ভিডিও ছোটোই বানানোর। ঠিক আছে? থ্যাংক ইউ। আরেকটা কথা বলি, দেখুন আমি ম্যাক্সিমাম টাইম যখন ফ্রি থাকি, আমি ট্রেডিং নিয়ে বিজি থাকি। কখনো কখনো বিটকয়েন, কখনো কখনো বা ক্রুড যখন লেভেল আসে, কারণ আমি ইউটিউব থেকে কামাই না বেশি, অন্য কোনো ইনকাম সোর্স আমার নেই। তো যেটা ইনকাম সোর্স, সেটা ট্রেডিং মেন ইনকাম সোর্স। তো ট্রেডিং তো করতে হয়, সেজন্য ভিডিও অনেক মানে মেহনত, টাইমের অনেক ভ্যালুর থেকে ভিডিও বানাই। যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করুন আরও মানুষের কাছে, তারাও শিখবে, তারাও জানবে। কারণ আমি যা কিছু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি একদম রিয়াল ট্রেডিং সিস্টেম, যেগুলো অ্যাকচুয়ালি ট্রেডাররা কাজ করে, সেই সব সিস্টেম, সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি। আর ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।